জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া ভয়াবহ দুঃসংবাদ। আজ রাতেই খুলে দেওয়া হচ্ছে কাপ্তাই বাঁধের সবগুলো গেট, জরুরি সতর্কবার্তা জারি। কয়েকদিনের ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বেড়ে বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। পরিস্থিতি সামাল দিতে আজ শনিবার রাত 10টায় কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের 16টি স্পিল ওয়ার গেট খুলে দেবার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এজন্য ভাটি অঞ্চলকে জরুরি সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবারে জানাবো সাবেক বিচারপতি মানিকের উপর জুতা ও ডিম নিক্ষেপ। ভারতে পালিয়ে যাবার সময় সীমান্তে আটক হাইকোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি AHM শামসুদ্দিন মানিককে সিলেট আদালতে তুলেছে পুলিশ। এ সময় তার উপর ডিম এবং জুতা নিক্ষেপ করেছে উত্তেজিত জনতা। বেশ কিছু ক্ষিপ্ত জনতা তাকে মারধর করতেও দেখা গেছে। জানাবো ক্ষমতা কুক্ষিগত করতে গিয়ে দেশ থেকে বিতাড়িত হয়েছেন শেখ হাসিনা। জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী নয়, কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনা ক্ষমতা কুক্ষিগত করতে গিয়ে আজ দেশ থেকে বিতাড়িত হয়েছেন। তিনি আরো বলেন, ছাত্র জনতার প্রতিরোধের মুখে শেখ হাসিনার স্বৈরতন্ত্রের পতন হয়েছে। যেভাবে প্রতিরোধের মধ্য দিয়ে স্বৈরশাসনের পতন হয়েছে, ঠিক একইভাবে উল্লাপাড়ার শলাঙ্গকে সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত করা হবে। এবারে থাকছে বাংলাদেশে কর্মরত ভারতীয়দের চাকুরি চুক্তির আহ্বান। বাংলাদেশে 26 লক্ষ ভারতীয় চাকুরি করে জানিয়ে অবিলম্বে তাদেরকে অব্যাহতি দিয়ে সেখানে বাংলাদেশি নাগরিকদের নিয়োগ দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ। জানিয়ে দেব আন্তর্জাতিক আইন অনুযায়ী পানির হিস্সা আমাদের দিতে হবে। ভারতের সঙ্গে পানির ন্যায্য হিস্সার বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী পানির হিস্সা আমাদের দিতে হবে। জনগণের ভোটে নির্বাচিত সরকার যখন আসবে, যদি জনগণ বিএনপির পক্ষে রায় দেয়, আমরা আপনাদের পক্ষ থেকে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করব। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। আলহামদুলিল্লাহ, হামাসের হামলায় 15 ইসরায়েলি সেনা হতাহত। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা ইসরায়েলি স্বাধীনতাকামী সংগঠন হামাস যোদ্ধাদের সর্বশেষ পাল্টা হামলায় অন্তত 3 ইসরায়েলি সেনা নিহত এবং 12 সেনা আহত হয়েছে। দখলদার সেনাদের হতাহতের এই সংখ্যার বিষয়টি কুদস নিউজ নেটওয়ার্ক নিশ্চিত করেছে। ইসরায়েল এ ঘটনাকে নিরাপত্তাজনিত বড় ধরনের ঘটনা বলে বর্ণনা করেছেন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। খুলে দেওয়া হচ্ছে কাপ্তাই বাঁধের সবগুলো গেট, জরুরি সতর্কতা জারি। কয়েকদিনের ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বেড়ে বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। পরিস্থিতি সামাল দিতে আজ শনিবার রাত 10টায় কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের 16টি স্পিলওয়ের গেট খুলে দেবার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এজন্য ভাটি অঞ্চলকে জরুরি সতর্কবার্তা দেওয়া হয়েছে। বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলীরা জানান, কাপ্তাই লেকে 108 ফুট MSL পর্যন্ত পানি উঠলে বিপদসীমার অবস্থা সৃষ্টি হয়। এই পরিমাপে পৌঁছালে ছাড়া হতে পারে কাপ্তাই লেকের পানি। এ বিষয়ে বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক ATM আব্দুল জাহের জানান, দুপুর 2টা পর্যন্ত কাপ্তাই লেকের পানির পরিমাণ 107.63 ফুট পর্যন্ত উঠেছে। সন্ধ্যা নাগাদ যদি পানি 108 ফুটের কাছাকাছি বা বেড়ে যায়, তাহলে কাপ্তাই স্পিলওয়ের 16টি গেটের 6G করে ছেড়ে দেওয়া হবে। এজন্য সবাইকে সাবধানে থাকার অনুরোধ জানান ATM শামসুল জাহের। বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, বর্তমানে লেকে রুল কার্ভ অনুযায়ী প্রয়োজনের চেয়ে পানি বেশি আছে। এ কারণে বিদ্যুৎ কেন্দ্রের 5টি ইউনিটে সর্বোচ্চ 219 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। যদিও বা 5 ইউনিট থেকে সর্বোচ্চ 230 থেকে 240 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন সম্ভব। এর আগে গতকাল শুক্রবার লেকের পানি বেড়ে যাওয়ায় ডুবে যায় রাঙামাটির পর্যটন শিল্পের আইকন খ্যাত ঝুলন্ত সেতু। সেতুর পাটাতনের উপর পানি উঠেছে 5 থেকে 6 ইঞ্চি। পানির চাপে অনেক স্থানে খুলে গেছে পাটাতনের কাঠ। সে কারণে সেতুর উপর দিয়ে পর্যটক চলাচল নিষিদ্ধ করেছে পর্যটন কর্তৃপক্ষ। সাবেক বিচারপতি মানিকের উপর ডিম নিক্ষেপ। ভারতে পালিয়ে যাবার সময় সীমান্তে আটক হাইকোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিককে সিলেট আদালতে তুলেছে পুলিশ। এ সময় তার উপর ডিম এবং জুতা নিক্ষেপ করেন উত্তেজিত জনতা। শনিবার বিকেলে সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক আলমগীর হোসেনের আদালতে তোলা হয় মানিককে। পরে আদালত তাকে 54 ধারায় কারাগারে পাঠানোর আদেশ দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, নানা কারণে বিতর্কিত ও সমালোচিত অবসরপ্রাপ্ত এই বিচারপতিকে আদালতে তোলার সময় ডিম ও জুতা নিক্ষেপ করেন উপস্থিত জনতা। কয়েকজন তাকে মারতে তেড়ে আসেন, তবে পুলিশ পরিস্থিতি সামাল দিয়েছে। এর আগে শুক্রবার রাত 10টার দিকে সিলেটের কানাইঘাট দানা সীমান্ত এলাকা থেকে ভারতে পালিয়ে যাবার চেষ্টাকালে মানিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। ক্ষমতা কুক্ষিগত করতে গিয়ে দেশ থেকে বিতাড়িত হয়েছে শেখ হাসিনা, রফিকুল ইসলাম খান।
জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী নয়, কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনা ক্ষমতা কুক্ষিগত করতে গিয়ে আজ দেশ থেকে বিতাড়িত হয়েছেন। শনিবার সকালে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোল চত্বরে স্থানীয় জামায়াতে ইসলামী আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ছাত্র জনতার প্রতিরোধের মুখে শেখ হাসিনার স্বৈরতন্ত্রের পতন হয়েছে। যেভাবে প্রতিরোধের মধ্য দিয়ে স্বৈরশাসনের পতন হয়েছে, ঠিক একইভাবে উল্লাপাড়া সলঙ্গাকে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করা হবে ইনশাআল্লাহ। রফিকুল ইসলাম খান বলেন, হাসিনার পতনের পর দেশে সাম্প্রদায়িকতার দাঙ্গা লাগানোর চেষ্টা হয়েছিল, কিন্তু সারা দেশে জামাত শিবির হিন্দুদের মন্দির রক্ষায় রাত জেগে পাহারা দিয়েছে। থানা পাহারার দায়িত্বও পালন করেছে আমাদের নেতারা। ছাত্র শিবিরের সাবেক সভাপতি রফিকুল ইসলাম খান এ সময় বানভাসী মানুষের পাশে দাঁড়াতে দলমত নির্বিশেষে সবার প্রতি আহ্বান জানান। বাংলাদেশে কর্মরত ভারতীয়দের চাকুরিচ্যুতির আহ্বান। বাংলাদেশে ২৬ লক্ষ ভারতীয় চাকুরি করে জানিয়ে অবিলম্বে তাদেরকে অব্যাহতি দিয়ে সেখানে বাংলাদেশি নাগরিকদের নিয়োগ দেওয়ার আহ্বান জানিয়েছে জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড ফরিদুজ্জামান ফরহাদ। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে অন্তর্বর্তী সরকারের প্রতি এই আহ্বান জানান তিনি। ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে এনপিপির উদ্যোগে এ কর্মসূচি হয়। ড ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। ফ্যাসিস্ট খুনি লুটেরা শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। জনগণ চায় ছাত্র জনতার উপর গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিচার হোক। আমরা বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে ভারতকে বলবো, অবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশের সরকারের হাতে তুলে দিন। ভারত শেখ হাসিনাকে বিচারের হাত থেকে রক্ষা করতে পারবে না। তিনি শেখ হাসিনার সঙ্গে ভারতের আশ্রয় নেওয়া বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপি এবং প্রশাসনের দলবাজ কর্মকর্তাদেরও ফেরত দেবার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশের পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভারত অভিন্ন নদীগুলোর গেট খুলে দেওয়ার এই বন্যায় সৃষ্টি হয়েছে। তিনি অবিলম্বে এসব গেট বন্ধ করবার আহ্বান জানান। এনপিপি চেয়ারম্যান আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে সম্পাদিত রেলসহ অসম চুক্তি বাতিলের দাবি জানিয়েছেন। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে ফরিদুজ্জামান ফরহাদ বলেন, আমরা সরকারকে কোনো সময়সীমা বেঁধে দিচ্ছি না, তবে জনগণের কাঙ্ক্ষিত একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান এবং সুশাসন প্রতিষ্ঠায় আপনারা রাষ্ট্রের কি কি সংস্কার করতে চান, অবিলম্বে সেটা একটি রোডম্যাপ প্রকাশ করুন। এটা দেশবাসীরও প্রত্যাশা। শেষ করছে আন্তর্জাতিক সংবাদে। হামাসের হামলায় ১৫ ইসরায়েলি সেনা হতাহত। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস যোদ্ধাদের সর্বশেষ পাল্টা হামলায় অন্তত ৩ ইসরায়েলি সেনা নিহত এবং ১২ সেনা আহত হয়েছে। দখলদার সেনাদের হতাহতের এই সংখ্যার বিষয়টি কুচ নিউজ নেটওয়ার্ক নিশ্চিত করেছে। ইসরায়েল এ ঘটনাকে নিরাপত্তাজনিত বড় ধরনের ঘটনা বলে বর্ণনা করেছেন। গাজা সিটির পূর্ব অংশে অবস্থিত জেইতুন এলাকায় শুক্রবার প্রচণ্ড সংঘর্ষের জেরে এসব ইসরায়েলি সেনা হতাহত হয়। হামাস জানিয়েছে, জেইতুন এলাকার দক্ষিণ দিক দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করাকালে ইসরায়েলি সেনাদের সঙ্গে তাদের প্রচণ্ড সংঘর্ষ হয়। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, গাজা থেকে হতাহত সেনাদের বহনকারী ৫টি হেলিকপ্টার ইসরায়েলের বিভিন্ন হাসপাতালে অবতরণ করেছে। ১০ থেকে ১৫ জন ইসরায়েলি সেনাকে এসব হাসপাতালে আনার খবর দিয়েছে হারেজ হিব্রু ভাষার গণমাধ্যমগুলো। ইসরায়েলের এসব সেনা ট্যাঙ্ক বিধ্বংসী কামানের গোলার আঘাতে হতাহত হয়েছে বলে জানিয়েছে তারা। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী শুক্রবার তাদের হতাহত সেনাদের মোট সংখ্যা প্রকাশ করেছে। তারা বলেছে, গাজা যুদ্ধ শুরু হবার পর থেকে এ পর্যন্ত তাদের ৬৯৬ সেনা নিহত এবং ৬৪৫ সেনা গুরুতর আহত হয়েছে। গত বছরের ৭ অক্টোবর আল আকসা তুফান অভিযানের দিন হামাস যোদ্ধাদের হাতে নিহত দখলদার সেনাদেরও এই পরিসংখ্যানের অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে হামাস বলছে, ইসরায়েলি সেনাদের হতাহতের প্রকৃত সংখ্যা এর চেয়ে বহুগুণ বেশি। তেল আবিব তার ক্ষয়ক্ষতির প্রকৃত সংখ্যা গোপন করেছে।